নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা পুত্রবতী বিধবা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। পণ্ডিত অযোধ্যানাথ যেদিন দেহ রাখলেন সেদিন সবাই বলল, ভগবান যেন এই রকম মৃত্যুই সকলকে দেন। চারটি জোয়ান ছেলে আর একটি মেয়ে। বড় চারটি ছেলেরই বিয়ে থা হয়ে গিয়েছে, মেয়েটির বিয়েই শুধু বাকি। সম্পত্তিও বেশ কিছু রেখে গিয়েছেন, একটি পাকা বাড়ি, দুটো বাগান, কয়েক হাজার টাকার গহনা আর 20,000 টাকা নগদ। ফুলমতি বৈধব্যের শোকে বেশ কদিন অজ্ঞান বেহুঁশ রইলেন। তারপর চোখের সামনে জোয়ান ছেলেদের দেখে বুক বাঁধলেন। চারটি ছেলেই বড় শান্ত ও সুবোধ। বউরা প্রত্যেকেই কে কার চেয়ে বেশি বাধ্য তাই স্থির করা কঠিন। বউদের মধ্যে কে যে কম আর কে বেশি ভালো হলপ করে বলা বড় শক্ত। রাতে শোবার সময় একে একে সব বউরাই ফুলমতির পা টিপে দেয়, চান করার পর কাপড়টা পর্যন্ত কেচে দেয়। ফুলমতির চোখের ইশারায় সারা সংসার চলে। বড় ছেলে কামতা কোনো এক অফিসে 50 টাকা বেতনের একটা চাকরি করে। মেজ উমানাথ ডাক্তারি পাশ করার পর ডিসপেন্সারি খোলার কথা ভাবছিল। সেজ দয়ানাথ বিএ ফেল করে পত্রিকায় লিখে কিছু রোজগারপাতি করে। আর সবচেয়ে ছোট সীতানাথ ছিল 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে মেধাবী ও যোগ্য। এবার বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এমএ পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। কোনো ছেলেই বিলাসপ্রিয় বাউন্ডুলে বা উড়নচণ্ডী স্বভাবের নয় যে মা বাবাকে জ্বালা যন্ত্রণা দেবে বা বংশের মর্যাদাকে জলাঞ্জলি দেবে। ফুলমতি বাড়ির সর্বময়ী কর্ত্রী ছিলেন। যদিও বাড়ির চাবি বড় বউয়ের কাছেই থাকত, বৃদ্ধদের যা কঠিন আর ঝগড়াটে স্বভাবের করে তোলে সেই কর্তৃত্বের লোভ ছিল না বুড়ির মধ্যে। তবুও বাড়ির একটি ছোট ছেলেও তার ইচ্ছা অগ্রাহ্য করে একটা মিষ্টি পর্যন্ত কিনে আনতে পারত না। সন্ধ্যা হয়ে এসেছে। পণ্ডিত চলে গেছেন আজ 12 দিন হল। কাল 13 দিনের দিন শ্রাদ্ধ ব্রাহ্মণ ভোজন। আত্মীয় স্বজন নিমন্ত্রিত সবাই আসবে, তারই আয়োজন চলছিল। ফুলমতি নিজের ঘরে বসে সব দেখছিলেন। মজুররা আটার থলি এনে রাখছিল, ঘিয়ের টিন আসছে, চুবড়ি ভরা শাকসবজি তরকারি পাতি আসছে, চিনি ভর্তি থলি আসছে, দইয়ের হাঁড়ি, ব্রাহ্মণের জন্য দান সামগ্রীর জিনিস এনে রাখা হচ্ছিল। বাসন, কাপড় চোপড়, খাট বিছানা, ছাতা, জুতো, ছড়ি, লণ্ঠন ইত্যাদি অনেক কিছুই এলো। কিন্তু ফুলমতিকে কিছুই দেখানো হলো না। এবারই নিয়ম হিসেবে সব জিনিস সকলের আগে তাকে দেখানোই উচিত। তিনি প্রত্যেকটি জিনিসপত্র খুঁটিয়ে দেখবেন, পছন্দ করবেন, কম বেশির অনুপাত বলে দেবেন, তবেই জিনিসপত্র ভাড়ারে ওঠার কথা। তাকে দেখানোর বা তার পরামর্শ নেওয়ার প্রয়োজন হলো না কেন? আচ্ছা, আটা মাত্র 3 বস্তাই বা এলো কেন? তিনি তো 5 বস্তা আটার কথা বলে দিয়েছিলেন। ঘি মাত্র 5 টিন এসেছে, তিনি 10 টিন ঘিয়ের অর্ডার দিয়েছিলেন। এরকমভাবে দেখা যাচ্ছে যে তরি তরকারি, দই, চিনি সবেতেই পরিমাণ কমানো হয়েছে। তার হুকুমের ওপর কে হস্তক্ষেপ করেছে? এ ব্যাপারে যখন তিনি সব কিছু ঠিকঠাক করেই দিয়েছিলেন, তারপর কম বেশি করার অধিকার কার হলো? আজ প্রায় 40 বছর ধরে বাড়ির প্রতিটি কাজে ফুলমতির কথাই ছিল চূড়ান্ত। তিনি যদি রায় দিয়েছেন 100 টাকা খরচ হবে, 100 টাকাই খরচ হয়েছে। 1 টাকা বললে 1 টাকাই, কেউ অমান্য করতে পারেনি। এমনকি পণ্ডিত অযোধ্যানাথও কোনোদিনও ফুলমতির ইচ্ছের বিরুদ্ধে কিছু করেননি। কিন্তু আজ চোখের সামনে তার হুকুম প্রত্যক্ষভাবে অমান্য করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে। এ ফুলমতি সইবেন কি করে? কিছুক্ষণ পর্যন্ত মনের ভাব মনে চেপে রেখে
ফুলমতি বসে রইলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। স্বায়ত্তশাসন তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। রাগে গড়গড় করতে করতে এসে কামতানাথকে তিনি বললেন, আটা কি 3 বস্তাই আনানো হয়েছে? আমি যে 5 বস্তা আটার কথা বলে দিয়েছিলাম। ঘি মাত্র 5 টিন এসেছে, 10 টিন ঘি আনার কথা ছিল, তোমার মনে পড়ছে? মিতব্যয়ী হওয়া আমি খারাপ বলে মনে করি না, কিন্তু যিনি কুয়ো কাটিয়ে গিয়েছেন তারই আত্মা যদি তৃষ্ণার্ত থেকে যায়, সে বড় লজ্জার কথা হবে। এই ভুলের জন্য কামতানাথ কোনো রকম ক্ষমা চাইল না, লজ্জিত হল না, ভুল যে কোথাও হয়েছে এ কথাও মেনে নিল না। মিনিটখানেক বিদ্রোহীর মতো দাঁড়িয়ে থেকে বলল, আমাদের পরামর্শ মতো 3 বস্তা আটাই ঠিক করা হয়েছে, আর সেই হিসেবে 3 বস্তা আটার জন্য 5 টিন ঘি যথেষ্ট। এই রকম অনুপাতেই বাকি জিনিসপত্র কম করা হয়েছে। ফুলমতি রেগে আগুন হয়ে বললেন, কার পরামর্শে আটা কম করা হয়েছে? আমাদের পরামর্শে। তার মানে আমার পরামর্শের কোনো দাম নেই? কেন থাকবে না, কিন্তু নিজের লাভ লোকসান তো আমরাও বুঝি। ফুলমতি বিমূঢ়ভাবে ছেলের মুখের দিকে চেয়ে রইলেন। কথার মর্মই তিনি বুঝতে পারলেন না। নিজের লাভ ক্ষতি, নিজের বাড়ির লাভ ক্ষতির জন্য দায়ী তো তিনি নিজে। অন্যদের, তা সে হোক নিজের পেটের ছেলে, তার কাজে হস্তক্ষেপ করার তাদের কি অধিকার আছে? এছাড়া তো এমনভাবে কথার জবাব দিচ্ছে যেন এ বাড়িটা তারই। প্রাণপাত করে গড়া আমার এই সংসারে আমিই বাইরের লোক। আস্পর্ধা দেখো একবার। ফুলমতি অত্যন্ত রাগ করে বললেন, আমার লাভ ক্ষতির জন্য তুমি দায়ী নও। আমি যা উচিত বলে মনে করি তা করার অধিকার আমার আছে। যাও, এক্ষুনি গিয়ে আরও 2 বস্তা আটা ও 5 টিন ঘি নিয়ে এসো। খবরদার বলছি, কেউ যেন আমার কথার খেলাপ না করে। ফুলমতির হিসেবে সে একটু বেশি হম্বিতম্বি করেছে। এতটা কড়াকড়ির হয়তো দরকার ছিল না। হাজার হোক ছেলে মানুষই তো, ভেবেছে একটু কম কম করাই বোধহয় ভালো। মনে হয় এটা ভেবেই আমাকে জিজ্ঞেস করেনি যে মা তো নিজেই সব ব্যাপারে কিপটেমি করে। যদি ওরা বুঝতো এ কাজে কৃপণতা আমি সইতে পারবো না, তাহলে আমাকে উপেক্ষা করার সাহস ওদের হতো না। কামতানাথ তখনও সেখানে দাঁড়িয়েছিল এবং ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল না যে মায়ের নির্দেশ মানার খুব একটা ইচ্ছে আছে তার। তবু ফুলমতি নিশ্চিন্ত মনে নিজের ঘরে ফিরে এলেন। এত রাগারাগির পরেও তাকে অবজ্ঞা করার সাহস কারো হতে পারে এ সম্ভাবনার কথা তার মাথায় আসেনি। কিন্তু দিন যত যেতে লাগলো তত এই ব্যাপারটা তার কাছে স্পষ্ট হতে লাগলো যে 10-12 দিন আগে এ বাড়িতে তার যে স্থানটি ছিল আজ আর সেটি নেই। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে মিষ্টি মন্ডা, দই, আচার, চিনি ইত্যাদি নিমন্ত্রণের বিনিময়ে আসছিল। বড় বউ বেশ একটা গিন্নি ভাব নিয়ে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছিল। কেউ তাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করতে এলো না। জাত গোষ্ঠীর লোকেরা পর্যন্ত যা কিছু জিজ্ঞেস করার কামতানাথ বা বড় বউকেই জিজ্ঞেস করছে। কামতানাথ কবে থেকে এত বড় কর্মকর্তা হলো? রাত দিন ভাং খেয়ে পড়ে থাকে, কেঁদে কোকিয়ে কোনো রকমে অফিস করে, তাতেও মাসের মধ্যে 15 দিন কামাই হয়ে যায়। নেহাত সাহেব পণ্ডিতকে বড় সম্মান করেন, নইলে কবে ওকে চাকরি থেকে তাড়িয়ে ছাড়তেন। আর বড় বউয়ের মতো লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষ এসব কাজের কি বোঝে? নিজের কাপড় চোপড়টা পর্যন্ত যে যত্নে রাখতে জানে না, তিনি সামলাবেন সংসার? একটা কেলেঙ্কারি হবে আর কি। সবাই মিলে বংশের মুখে চুনকালি মাখাবে। আসল কাজের সময় কোনো না কোনো জিনিসের ঘাটতি হবেই। এসব কাজের জন্য অভিজ্ঞতা চাই। কোনো জিনিস এত অপর্যাপ্ত হবে যে খরচ করেও কুল পাবে না, আবার কোনো জিনিস এমন কম পড়বে যে কোনো পাতে পড়বে, কোনো পাতে হয়তো পড়বেই না। আচ্ছা, এদের হয়েছেটা কি? সিন্দুকটা বড় বউ খুলছে কোন সাহসে? আমার হুকুম ছাড়া সিন্দুক খোলার সে কে?
যদিও চাবি তার কাছেই থাকে, কিন্তু আমি টাকা বার করতে না বললে সিন্দুক খোলা হয় না। আজ এমনভাবে সিন্দুক খুলছে আমি যেন এ বাড়ির কেউ নই। এ আমি কিছুতেই সইতে পারবো না। রাগে ফুঁসতে ফুঁসতে উঠে বউকে গিয়ে বললেন, সিন্দুক কেন খুলছো বৌমা? আমি তো কই বলিনি খুলতে। বড় বউ অসংকোচে জবাব দিল, বাজার থেকে জিনিসপত্র এসেছে, দাম না দিলে চলবে? কোন জিনিস কী দামের এসেছে, কতটা এসেছে, এসবের তো আমি কিছুই জানি না। যতক্ষণ না হিসেবপত্র হচ্ছে টাকা দেওয়া যাবে কি করে? হিসেব হয়ে গেছে। কে করেছে? আমি জানি না কে করেছে। পুরুষ মানুষদের গিয়ে জিজ্ঞেস করুন গে। আমার ওপর হুকুম হয়েছে টাকা বার করে দেওয়ার, তাই দিচ্ছি। রাগ চেপে ফুলমতি নীরব হয়ে রইলেন। এ সময় রাগের সময় নয়। বাড়িতে অতিথি গিজগিজ করছে। এ সময় ছেলেদের ওপরে রাগারাগি করলে লোকে ভাববে পণ্ডিত মরতে না মরতেই বাড়িতে লাঠালাঠি শুরু হয়ে গেছে। বুকে পাষাণ চেপে তিনি নিজের ঘরে ফিরে এলেন। অতিথিরা সবাই আগে চলে যাক, তারপর এক এক করে সবাইকে তিনি দেখে নেবেন। দেখব সামনে দাঁড়িয়ে কে কটা জবাব দিতে পারে। এদের জোট পাকানো আমি বার করব। কিন্তু ঘরের মধ্যে একান্তেও তিনি নিশ্চিন্ত মনে বসতে পারলেন না। অতিথি সৎকারে কখন কোন নিয়মটা ঠিকমতো পালন হচ্ছে না কোথায় মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সব কিছুর ওপরই তার সোনচক্ষু নজর ছিল। ভোজ আরম্ভ হলো। একসঙ্গে পংক্তি করে সবাইকে বসানো হলো। উঠোনে কষ্ট করে হয়তো 200 লোক ধরে, আজ সেখানে 500 লোক কিভাবে ধরবে? মানুষের কোলে মানুষ বসবে নাকি? দুধারে 2 পংক্তিতে লোক বসালে কি ক্ষতি ছিল? একটু না হয় দেরি হতো, 12টার জায়গায় রাত 2টো বাজত। কিন্তু এখানে যে সবার শোবার তারা আগে, কোনো রকমে এ আপদ চুকিয়ে দিতে পারলে হয়, নিশ্চিন্তে ঘুমানো যাবে। লোকেরা এমন ঘেঁষাঘেঁষি করে বসেছে, নড়তে পর্যন্ত পারছে না। পাতাগুলো একটার ওপর একটা পাতা হয়েছে, লুচিগুলো জুড়িয়ে গেছে, সবাই গরম লুচি চাইছে। ময়দার লুচি ঠান্ডা হয়ে চিমড়ে হয়ে গেছে, কে খাবে এমন খাবার? ঠাকুরকে লুচির কড়ার সামনে থেকে কেন সরানো হয়েছে? এসবের জন্যই তো নাক কাটা যায়। হঠাৎ শোরগোল উঠল, তরকারিতে নুন নেই। বড় বউ তাড়াতাড়ি নুন বাটতে বসল। রাগে ফুলমতি ঠোঁট কামড়াচ্ছিলেন, কিন্তু সময়টাই এমন যে মুখ খোলা যাবে না। যাই হোক, গুঁড়ো নুন পাতে পাতে দেওয়া গেল। আবার হই হই। জল ভীষণ গরম, ঠান্ডা জল আনান। ঠান্ডা জলের কোনো বন্দোবস্তই করা হয়নি, বরফ আনিয়ে রাখা হয়নি। বাজারে লোক ছুটল, কিন্তু এত রাতে বাজারে কোথায় বরফ পাওয়া যাবে? খালি হাতে লোক ফিরে এলো। নিমন্ত্রিত লোকেদের কলের গরম জলই খেতে হলো। ফুলমতির যদি ক্ষমতা থাকতো ছেলেদের মুখ ভেঙে দিতেন। এমন কেলেঙ্কারি তাদের বাড়িতে এর আগে কখনো হয়নি। তার ওপর বাড়ির কর্তা হওয়ার জন্য সবাই হন্যে হয়ে উঠেছেন। বরফের মতো নিতান্ত দরকারি জিনিসটাও আনিয়ে দেওয়ার কথা কারো হুঁশ হয়নি। হুঁশ থাকবে কি করে? গাল গল্প মেরে সময় থাকলে তবে তো। কি বলবে নিমন্ত্রিত অতিথিরা? বাড়িতে বরফ নেই, অথচ ভোজ দিচ্ছেন জ্ঞাতি কুটুম্বদের। আবার কি হলো? কিসে এত হইচই? এ কি, পংক্তি ছেড়ে সবাই উঠে পড়ছেন কেন? ব্যাপার কি? ফুলমতি আর নিশ্চেষ্টভাবে বসে থাকতে পারলেন না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে কামতানাথকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে খোকা? সবাই খাওয়া ফেলে উঠে যাচ্ছে যে? কামতা কোনো জবাব দিল না, সেখান থেকে সরে পড়ল। ফুলমতি রাগ চেপে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ একটা কাহার বউকে আসতে দেখে জিজ্ঞেস করে জানতে পারলেন ঝোলে মরা ইঁদুর বেরিয়েছে। ফুলমতি চিত্রার পিতের মতো দাঁড়িয়ে রইলেন। মনে মনে ফুঁসে উঠছিলেন, দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছিল। হতভাগাগুলো ভোজ খাওয়াচ্ছে, এই রকম ধাসটামোর তুলনা মেলা ভার। কত লোকেরই না ধর্মনাশ হলো, তাহলে আর পংক্তি ছেড়ে উঠবে না কেন?
নিজের চোখে দেখার পর ধর্ম নষ্ট করতে কে চায়? হায় হায়, সব মাটি হয়ে গেল। এত টাকা সবটাই বরবাদ, তার উপর আবার বদনাম। অতিথিরা উঠে পড়লেন। পাতে খাবারগুলো তেমনি পড়ে রয়েছে। 4 ছেলেই উঠোনের মধ্যে লজ্জিতভাবে দাঁড়িয়ে আছে, একে অন্যকে দোষারোপ করছে। বড় বউ ছোট জায়েদের বকাবকি করছে, জায়েরা সব দোষ কুমুদের ঘাড়ে চাপিয়ে দায় সারছে। কুমুদ একপাশে দাঁড়িয়ে কাঁদছে। ফুলমতি তখন ফুঁসতে ফুঁসতে বললেন, মুখে চুনকালি পড়ল তো, না এখনো কিছু বাকি আছে? থুতু ফেলে ডুবে মর্গে যাও সব। শহরে আর মুখ দেখাবার জো থাকলো না। ছেলেরা কেউ কিছু বলল না। ফুলমতি প্রচণ্ড রেগে বললেন, তোমাদের আর কি? কারো মধ্যে লজ্জা শরম নেই? সে বেচারির আত্মা কেঁদে মরবে। বংশের মান মর্যাদার জন্য যে মানুষটা নিজের জীবনটাই বরবাদ করে দিয়েছিলেন, তার পবিত্র আত্মাকে তোমরা কলুষিত করেছ। শহরে সবাই ছিচিৎকার করছে, এরপর তোমাদের বাড়ি কেউ পেটচাপ করতেও আসবে না। কামতানাথ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুনল, তারপর ঝেঁঝে বলল, বেশ, এবার তুমি চুপ করবে মা? ভুল হয়েছে, আমরা সবাই সে কথা স্বীকার করেছি। সত্যি ভয়ঙ্কর ভুলই হয়েছে, কিন্তু তা বলে বাড়ি শুদ্ধ সবাইকে কি তুমি জবাই করবে? ভুল সবারই হয়, মানুষ সেজন্য অনুতাপে দগ্ধ হয়, কিন্তু প্রাণে তো তাকে মারা হয় না। বড় বউ নিজের সাফাই গিয়ে বলল, আমরাই বা জানবো কি করে যে কুমুদকে দিয়ে সামান্য কাজটুকু হবার নয়? তার উচিত ছিল কড়াইয়ে তরকারি চড়াবার আগে ভালো করে দেখে নেওয়া। ঝুড়ি শুদ্ধ তরকারি কড়াইয়ে চাপিয়েছে, এতে আমাদের অপরাধ কোথায়? কামতানাথ বউকে দাবড়ে বলল, এতে তোমারও দোষ নেই, কুমুদেরও দোষ নেই, আমারও নেই। এটা দৈবাৎ ঘটে গেছে। ভাগ্যে দুর্নাম লেখা ছিল, পেলাম। এত বড় যজ্ঞিতে কেউ এক এক মুঠো তরকারি চাপায় না, ঝুড়ি ঝুড়ি ঢালা হয়। এ ধরনের ঘটনাও কচ্ছিৎ কখনো হয়ে যায়, তা বলে লোক হাসানো বা বংশের মুখে চুনকালি পড়ার কি আছে? তুমি মিছিমিছি কাটা ঘায়ে নুন ছিটোচ্ছ মা। ফুলমতি দাঁত কড়মড় করে বললেন, লজ্জা তো পাচ্ছই না, তার ওপরে বেহায়ার মতো কথাবার্তা কইছ। কামতানাথ নিঃসংকোচে বলল, লজ্জার কি আছে? চুরি তো আর করিনি। চিনির পিঁপড়ে আর আটার পোকা এগি কেউ তাকিয়ে দেখে? আগে আমাদের চোখে পড়েনি, এই জন্যই যত গণ্ডগোল। চুপচাপ ইঁদুরটাকে তুলে ফেলে দিলে কেউ জানতেও পারত না। ফুলমতি আশ্চর্য হয়ে বললেন, বলছো কি? মরা ইঁদুর খাইয়ে লোকে ধর্মনাশ করতে তুমি? কামতা হেসে বলল, কোন যুগে পড়ে আছো মা? ধর্ম এসবে যায় না। যেসব ধর্মাত্মার লোক আজ পাত ছেড়ে উঠে গেলেন, এদের মধ্যে একটা লোক দেখাও দেখি যে ভেড়া আর পাঁঠার মাংস খায় না। পুকুরের কচ্ছপ ও গুগলি পর্যন্ত এদের হাত থেকে নিষ্কৃতি পায় না। ইঁদুরে তাদের কি যায় আসে? ফুলমতির মনে হলো প্রলয়ের আর বেশি দেরি নেই। শিক্ষিত লোকের মনে যদি এমন অধার্মিক ভাব আসে, তাহলে ধর্মের রক্ষা ভগবান ছাড়া কে করবে? ফুলমতি নিরস্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। 2 মাস কেটে গেছে। সারাদিনের কাজ ফুরোবার পর 4 ভাইয়ে মিলে রাত্রিবেলা গল্পগুজব করছিল। বড় বউও তাদের ষড়যন্ত্রে যোগ দিয়েছে। কুমুদের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। কামতানাথ তাকিয়ায় ঠেস দিয়ে বলল, বাবার কথা বাবার সঙ্গেই চলে গেছে। মুরারি পণ্ডিত বিদ্বান এবং কুলীন হতে পারে, কিন্তু যে লোক নিজের বিদ্যে এবং কুল টাকার বিনিময়ে বেচে, সে অধম লোক, নীচ। এই রকম লোকের ছেলের সঙ্গে কুমুদের বিয়ে আমরা দেব না। একটি পয়সা যদি না ঠেকাতে হয় তবুও। 5,000 টাকা পণের তো প্রশ্নই ওঠে না। ওদের মুখে ঝাঁটা মেরে অন্য পাত্র খুঁজতে হবে। আমাদের কাছে সর্বসাকুল্যে মাত্র 20,000 টাকা আছে। এক একজনের ভাগে 5,000 করে পড়ছে। বরপণই যদি 5,000 টাকা ধরে দিতে হয়, আরও 5,000 বিয়ের অন্যান্য খরচে যাবে। নহবত বসবে, আরও কত কি খরচ আছে। আমরা তো তাহলে সর্বশান্ত হয়ে যাব। উমানাথ বলল, ডাক্তারখানা খুলতে কম করেও আমার 1,000-5 টাকা দরকার। আমার অংশ থেকে 1 পয়সাও আমি দিতে পারবো না।
আর ডাক্তারখানা খোলা মাত্র এই পয়সা ঘরে আসবে না, বছরখানেক অন্তত আমায় বসে খেতে হবে। দয়ানাথ একটা খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিল। চোখ থেকে চশমা নামিয়ে বলল, আমার ইচ্ছে একটা পত্রিকা বার করি। প্রেস এবং পত্রিকার জন্য অন্ততপক্ষে 10,000 টাকার ক্যাপিটাল চাই। 5,000 যদি আমি নিজে ঢালি তাহলে বাকি 5,000 টাকার একজন অংশীদার পাওয়া যেতে পারে। পত্রপত্রিকায় লিখে আমার পক্ষে সংসার চালানো সম্ভব নয়। কামতানাথ মাথা নেড়ে বলল, আরে ভাই, ভগবানের নাম নাও। লেখা বিনা পয়সাতেই কেউ ছাপাতে চায় না, গাঁটের কড়ি দিয়ে কে ছাপবে? দয়ানাথ প্রতিবাদ করে বলল, না, তোমার এ কথা ঠিক নয়। আগাম পারিশ্রমিক না নিয়ে লেখা আমি কোথাও দিই না। কামতানাথ নিজের কথা ফিরিয়ে নিচ্ছে এমনভাবে বলল, আমি তোমার কথা বলছি না ভাই। তুমি না হয় অল্প কিছু পাও, কিন্তু সবাই তো আর তা পায় না। বড় বউ বেশ নম্রভাবে বলল, মেয়ে যদি ভাগ্যবতী হয় তাহলে গরিবের ঘরেও সে সুখে থাকবে। যে অভাগী সে রাজার ঘরে গিয়েও কাঁদে। এ তো ভাগ্যের খেলা। কামতানাথ স্ত্রীর দিকে প্রশংসার চোখে তাকালো। তারপর বলল, তাছাড়া এবছর সীতার বিয়েটাও দিতে হবে। সীতানাথ সবার ছোট। মাথা নিচু করে ভাইদের স্বার্থপর কথাগুলো শুনতে শুনতে কিছু বলার জন্য সে ছটফট করছিল। নিজের নাম উঠতেই সে বলে উঠল, আমার বিয়ের চিন্তা আপনাদের করতে হবে না। যতদিন আমি উপার্জনক্ষম না হই, বিয়ের নাম আমি মুখে আনব না। আর সত্যি কথা বলতে বিয়ে আমি করতেও চাই না। দেশের আর সন্তানের প্রয়োজন নেই, প্রয়োজন আছে কর্মীর। আমার ভাগের টাকা আপনারা কুমুদের বিয়েতে খরচ করুন। উমা তীক্ষ্ণ স্বরে বলে উঠল, 10,000 টাকা কোথা থেকে আসবে? সীতানাথ ভয় পেয়ে বলল, আমি তো আমার ভাগের টাকা দেওয়ার কথা বলেছি। আর বাকি টাকাটা? মুরারিলালকে বলতে হবে যে বরপণের টাকা কিছু কম করুন। তিনি এমন স্বার্থপর লোক নন যে এই রকম অবস্থায় তার মন খানিকটা নরম হবে না। তিনি যদি 3,000 টাকায় সন্তুষ্ট হন তাহলে 5,000-এ বিয়েটা হতে পারে। উমা কামতানাথকে বলল, শুনলে তো দাদা সীতার কথা? দয়ানাথ বলল, তাই এতে আপনাদের কি ক্ষতি? ও নিজের অংশে টাকা দিতে চাইছে, আপনারা খরচ করুন। মুরারি পণ্ডিতের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। দেখছি আমাদের মধ্যে এমন কেউ একজন আছে যে ত্যাগ করার ক্ষমতা রাখে। এতে আমার খুব আনন্দ হচ্ছে। তাছাড়া আপাতত টাকা কড়ির প্রয়োজন নেই। সরকারি বৃত্তি পায়, পাশ করলে কিছু না কিছু জুটে যাবেই। আমাদের অবস্থা তো ওর মতো নয়। কামতানাথ দূরদর্শিতার পরিচয় দিয়ে বলল, আরে এর মধ্যে ক্ষতির কথা আসছে কোত্থেকে? আমাদের মধ্যে একজন যদি কষ্ট পায় তাহলে আমরা অন্যেরা কি বসে বসে দেখব? ও এখনো ছোট, ও জানে না সময়ে 1 টাকা লাখ টাকার সমান কাজ দেয়। কে জানে যদি ভবিষ্যতে বিলেত যাবার জন্য ও সরকারি বৃত্তি পায় বা সিভিল সার্ভিসে মনোনীত হয়, তাহলে বিলেত যাবার জন্য যাত্রার আয়োজনেই 4-5 হাজার টাকা লেগে যাবে। তখন কার কাছে হাত পাতবে ও? আমি চাই না কুমুদের বরপণের জন্য ওর জীবনটা বরবাদ হয়ে যাক। কামতানাথের এই যুক্তি সীতানাথকেও দ্বিধায় ফেলে দিল। একটু সংকুচিতভাবে সে বলল, হ্যাঁ, সেরকম যদি কিছু হয় তাহলে আমারও টাকার দরকার পড়বে। এমন ঘটা খুব কি একটা অসম্ভব? অসম্ভব বলে আমি মনে তো করি না, তবে কঠিন নিশ্চয়ই। যাদের বলা কওয়ার লোক আছে বৃত্তি তারাই পায়, আমায় কে পৌঁছে। কখনো কখনো ধরা খাওয়াতেও কিছু হয় না, এমনিই বাজিমাত হয়ে যায়। তাহলে আর আমার বলার কি আছে? যা আপনারা বিবেচনা করবেন করবেন। তবে আমি চাই বিলেত যাওয়া যদি আমার নাও হয়, তবু কুমুদ যেন ভালো ঘরে পড়ে। কামতানাথ আত্মবিশ্বাসের সুরে বলল, ভালো ঘর কি শুধু ভালো রকম বরপণ দিলেই পাওয়া যায়? তোমার বৌদি এইমাত্র যে বললেন, এসবই হলো ভাগ্যের খেলা। আমার তো মনে হয় মুরারিলালকে নিষেধ করে দেওয়াই ভালো। তার বদলে এমন ঘরবর খোঁজা হোক যাদের খাঁই অল্প।
কুমুদের বিয়েতে 1,000 টাকার বেশি আমি খরচ করতে পারবো না। পণ্ডিত দীনদয়াল কেমন? তোমাদের কি মনে হয়? উমানাথ খুশি হয়ে বলল, খুব ভালো। বিএ এমএ পাশ না হতে পারে, যজমানি করে বেশ আয় করে। দয়ানাথ আপত্তি জানিয়ে বলল, মাকে একবার জিজ্ঞেস করা উচিত। কামতানাথ মাকে জিজ্ঞেস করা ঠিক প্রয়োজন মনে করল না। বলল, মার বুদ্ধিনাশ হয়েছে মনে হয়। মা সেই পুরনো আমলের কথা তুলবেন, যেন মুরালিলালের নামে টাকা ধার করে বসে আছেন। মা বোঝেন না যে যুগ পাল্টে গেছে। মা চান যেমন করেই হোক কুমুদের বিয়ে যেন মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গেই হয়, তাতে যদি আমাদের সর্বনাশও হয় সেও আচ্ছা। উমানাথ নিজের আশঙ্কা প্রকাশ করে বলল, মার নিজের সব গয়না কুমুদকে দিয়ে দেবেন, এ তোমরা দেখে নিও। কামতানাথের স্বার্থপরতা এই দুর্নীতির সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে উঠল না। বলল, গয়নার ওপর মার সম্পূর্ণ নিজস্ব অধিকার। এটা তার স্ত্রীধন, যাকে ইচ্ছে তাকে মা দিতে পারেন। উমা বলল, স্ত্রীধন তো কি হয়েছে? স্ত্রীধন বলে কি তা উড়িয়ে পুড়িয়ে দেবেন নাকি? আর সে তো বাবারই রোজগারের টাকায়। টাকা জারি হোক, স্ত্রীধনের ওপর সম্পূর্ণ অধিকার মার। এসব হলো আইনের প্যাঁচ। 20,000 টাকার অংশীদার 4 জন, আর 10,000 টাকার গয়না মার শুধু একলার। দেখে নিও, ওই গয়নার জোরেই মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গে মা কুমুদের বিয়ে দেবেন। এত টাকার সম্পত্তি উমানাথ সহজে ছাড়ার পাত্র নয়। কুটবুদ্ধিতে সে বেশ বড়। ভাবল, কোনো একটা ফিকির করে সে মার গয়নাগাটি হাতিয়ে নেবে, আর যতক্ষণ তা না পারছে ততক্ষণ কুমুদের বিয়ে নিয়ে মাকে ঘাঁটাবে না। কামতানাথ মাথা নেড়ে বলল, না ভাই, এ ধরনের ধাপ্পাবাজি আমার পছন্দ নয়। উমানাথ ঝেঁঝে বলল, গহনাগুলো 10,000 টাকার কম কিছুতেই নয়। কামতানাথ অবিচলিতভাবে বলল, যত টাকারই হোক না কেন, অন্যায়ের সঙ্গে আপোষ আমি করব না। ঠিক আছে, আপনি পৃথক থাকুন, পরে কিন্তু বকরা চাইবেন না। না, আমি আলাদাই থাকব। সীতা, তোমার কি মত বলো? আমিও আলাদা থাকতে চাই। কিন্তু দয়ানাথকে এই একই প্রশ্ন করাতে সে উমানাথকে সাহায্য করতে রাজি হয়ে গেল। 10,000-এর মধ্যে অন্ততপক্ষে 2,500 টাকা সে পাবে নিশ্চিত। এতগুলো টাকার জন্য যদি কোনো ছলচাতুরি করতেই হয়, তাও অমার্জনীয় নয়। রাতের খাবার খেয়ে ফুলমতি বিছানায় শুয়েছিলেন। উমা আর দয়া মায়ের কাছে গিয়ে বসল। দুজনেরই মুখ এমন শুকনো যেন কি একটা বিপদেই না পড়েছে। ফুলমতি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা খুব ঘাবড়ে গেছো মনে হচ্ছে। কি ব্যাপার কি? উমা মাথা চুলকে বলল, খবরের কাগজে কিছু লেখা বড় বিপজ্জনক মা। যতই বুঝে সুঝে লেখো না কেন, কোথাও না কোথাও ঠিক ধরা পড়ে যাবে। দয়ানাথ একটা লেখা লিখেছিল, তার ওপর 5,000 টাকার মুচলেকা দিতে হবে। কালকের মধ্যে যদি দেওয়া না হয়, দয়ার হাতে হাত করা পড়বে। অন্ততপক্ষে 10 বছর জেল খাটতে হবে ওকে। ফুলমতি মাথা চাপড়ে বলে উঠলেন, এমন লেখা কেন লিখিস বাপ? তুই জানিস না এখন আমাদের দুর্দিন চলছে। জামিন আপাতত স্থগিত করা যায় না। দয়ানাথ অপরাধী মুখ করে জবাব দিল, সেরকম কিছু তো আমি লিখিনি মা। ভাগ্যই আমার বিরূপ। জেলা ম্যাজিস্ট্রেট এমনই কড়া লোক, কাউকে খাতির করেন না। দৌড়াদৌড়ি আমি কম করিনি, কিন্তু কিছুতেই কিছু হলো না। তা তুমি কামটাকে বলনি টাকা পয়সা জোগাড় করতে? উমা ঠোঁট উল্টে বলল, ওর স্বভাব তোমার কি অজানা মা? টাকা ওর কাছে প্রাণের চেয়েও প্রিয়। এর কালাপানি হোক আর যাই হোক, সে 1 পয়সা দেবে না। দয়ানাথ সায় দিয়ে বলল, আমি আদৌ তাকে কোনো কথা জানাইনি। ফুলমতি খাট থেকে নামতে নামতে বললেন, আচ্ছা চলো, আমি নিজে গিয়ে বলছি। দেবে না কেন? টাকা কড়ি অসময়ের জন্যই তো, পুঁতে রাখার জন্য নিশ্চয়ই নয়। উমানাথ মাকে থামিয়ে দিয়ে বলল,
না মা, দাদাকে কিছু বলার দরকার নেই। টাকা তো দেবেই না, বরং চেঁচিয়ে পাড়া মাত করবে। নিজে চাকরি বাঁচাতে হয়তো ভাইকে বাড়ি থেকে দূরই করে দেবে। অফিসারদের কানে যদি কথাটা তুলে দেয়, আমি অবাক হব না। অসহায় ফুলমতি বললেন, তাহলে জামিনের কি ব্যবস্থা করবে? আমার কাছে তো কিছুই নেই। অবশ্য আমার গয়নাগুলো আছে, তা সেগুলোই না হয় নিয়ে যাও। কোথাও বাঁধা রেখে জামিন দিয়ে এসো। আর আজ থেকে নাকে কানে খত দাও যে কোনো পত্রপত্রিকায় একটা অক্ষরও তুমি লিখবে না। দয়ানাথ নিজের কান দুটো ধরে বলে উঠল, তোমার গয়না বাধা দিয়ে নিজেকে বাঁচাবো? এ হয় না মা, এ আমি পারবো না। 10 বছর যদি জেল খাটতে হয় তাই খাটবো। এখানে বসে থেকেই বা কী করছি? ফুলমতি বুক চাপড়ে বলে উঠলেন, এ কি কথা মুখ দিয়ে বার করছিস বাছা? আমি বেঁচে থাকতে কে তোকে গ্রেপ্তার করে দেখি? তার মুখে আমি নুড়ো জেলে দেব। গয়নাগাটি লোক অসময়ের জন্যই তুলে রাখে। তোরাই যদি না রইলি, গয়নাগুলো কি আগুনে পুড়িয়ে ছাই করে দেবার জন্য থাকবে? ফুলমতি গয়নার বাক্সটা এনে ছেলের সামনে রাখলেন। দয়ানাথ উমানাথের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কি মত দাদা? এই জন্যে আমি বলেছিলাম মাকে কিছু জানাবার দরকার নেই। না হয় জেলই হতো, তার বেশি তো কিছু নয়। উমা যেন মায়ের দিক টেনে বলল, তা কি করে হয়? এত বড় একটা ঘটনা আর মাকে মোটেই বলা হবে না? এ আমি পারতাম না। তবে এখন কি করণীয় তা আমিও ঠিক বুঝতে পারছি না। কার দিকে রায় দিই? তুমি জেলে যাবে, সেও যেমন ভালো লাগছে না, তেমনি মায়ের গয়নাগুলোও বাধা দিতে মন সায় দিচ্ছে না। ফুলমতি ব্যথিত কণ্ঠে বললেন, তোমরা কি ভাবো এই গয়নাগুলো আমার কাছে তোমাদের চেয়েও প্রিয়? তোমাদের জন্যে প্রাণটাও তো দিতে পারি। গয়নার মূল্যই বা কী? দয়ানাথ বেশ দৃঢ়তার সঙ্গে বলল, মা, তোমার গয়না আমি কিছুতেই নেব না। আমার যা হবার হবে। আজ পর্যন্ত তোমার কোনো সেবাই করিনি। আজ কোন মুখে নিজের দরকারে তোমার গয়না নিই? আমার মতো কুসন্তানের তোমার কোলে জন্ম নেওয়াই উচিত হয়নি। শুধু কষ্ট দিয়ে এলাম। ফুলমতি অত্যন্ত দৃঢ় স্বরে বললেন, তুমি যদি না নাও, আমি নিজে গিয়ে বাধা দিয়ে আসব। তারপর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জামিন জমা দেব। যদি ইচ্ছে থাকে এ পরীক্ষাও করে দেখতে পারো। চোখ বোঝার পর কি হবে ভগবান জানেন। তবে যতদিন বেঁচে আছি তোমাদের গায়ে আঁচ লাগতে দেব না। উমা যেন মায়ের প্রতি দয়া পরবশ হয়ে বলল, নাও দয়ানাথ, আর আমাদের রাস্তা কি রইল বলো? ক্ষতি কি, নাও না। কিন্তু মনে রেখো, যখন টাকা হাতে আসবে গয়নাগুলো ছাড়াতে হবে। সত্যি বলছি, মাতৃত্ব এক দীর্ঘ তপস্যা। মা ছাড়া এমন স্নেহ আর কে দিতে পারে? আমরা বড় অভাগা। মায়ের প্রতি যতটা শ্রদ্ধা ভক্তি রাখা উচিত তার সিকিভাগও আমাদের নেই। দুই ভাই যেন বড়ই আধ্যাত্মিক সংকটের মধ্যে পড়ে গয়নার বাক্সটা নিয়ে চলল। মা বাৎসল্যে ভরা চোখ দুটি তুলে ছেলেদের যাওয়ার পথে চেয়ে রইলেন। আত্মার অন্তঃস্থিত আশীর্বাদের মতো ওদের কোলে তুলে নেবার জন্য মনটা আকুল হয়ে উঠল। আজ কমাস পরে ফুলমতির ভগ্ন মাতৃহৃদয় নিজের সর্বস্ব অর্পণ করে দিয়ে যেন আনন্দের প্রাচুর্যে বিভোর হয়ে রইল। তার মালিকানি সত্ত্ব যেন এই রকম ত্যাগ ও আত্মসমর্পণের জন্য পথ হাতড়ে বেড়াচ্ছিল। অধিকারবোধ, লোভ বা মমতার কোনো স্বার্থগন্ধ সেখানে ছিল না। ত্যাগেই তার অধিকার, ত্যাগেই তার আনন্দ। আজ নিজের হারানো অধিকার পেয়ে নিজেরই সৃষ্ট পুত্তলির জন্য মন প্রাণ উৎসর্গ করে ফুলমতি যেন ধন্য হয়ে গেলেন। এরপরে আরও 3 মাস কেটে গেছে। মার গয়না হাতিয়ে নেবার পর থেকে 4 ভাই মার মন যাতে খুশি থাকে সে ব্যাপারে সচেষ্ট হয়ে রইল। নিজের নিজের বউদেরও বুঝিয়ে বলে দিল, দেখো, মার মনে যেন দুঃখ দিও না। একটু ভালো ব্যবহার পেলে যদি তিনি খুশি হন, শান্তি পান তো ক্ষতি কি? 4 ভাই যে যার নিজের মর্জি মাফিক চলে, কিন্তু ইদানিং মায়ের পরামর্শটি সব ব্যাপারে নেয়।
কিংবা এমন জাল বনে যে সরলা মা তাদেরই কথায় সায় দিয়ে সে কথা মেনে নেন। বাগানটা বন্দোবস্তে দেওয়ায় ফুলমতির মত ছিল না, কিন্তু 4 ভাই মিলে এমনভাবে বোঝালো যে বন্দোবস্ত দিতে তিনি রাজি হয়ে গেলেন। শুধু একটা ব্যাপারে, কুমুদের বিয়ের ব্যাপারে ফুলমতি মত পাল্টালেন না। তিনি মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দিতে বদ্ধপরিকর, আর ছেলেরা দীনদয়ালের সঙ্গে। এই নিয়ে একদিন পরস্পরের মধ্যে কলহ বাঁধল। ফুলমতি বললেন, বাপ মায়ের উপার্জনে বা সম্পত্তিতে মেয়েদেরও অংশ থাকে। তোমরা 16,000 টাকার বাগান পেলে, 25,000 টাকার বাড়ি পেলে, 20,000 টাকা নগদ পেলে, এত টাকার মধ্যে কুমুদের কি 5,000 টাকাও পাওনা নয়? কামতানাথ নম্রভাবে বলল, মা, কুমুদ তোমার মেয়ে, আমাদের বোন। তুমি 2-4 বছর পর চোখ বুঝবে, কুমুদের সঙ্গে আমাদের সম্বন্ধ বহুদিন থাকবে। তখন যথাসাধ্য চেষ্টা করব যাতে তার কোনো অসম্মান না হয়। কিন্তু যদি দাবি দেওয়ার কথা তোলো, তাহলে বলতেই হচ্ছে কুমুদের কোনো অধিকার নেই। বাবা যতদিন বেঁচে ছিলেন তখনকার কথা আলাদা। তিনি ইচ্ছে করলে কুমুদের বিয়েতে যা খুশি খরচ করতে পারতেন, কেউ তার হাত চেপে ধরত না। কিন্তু এখন আমাদের এক একটা পয়সা বুঝে শুনে খরচ করতে হয়। যে কাজ 1,000 টাকায় হতে পারে, তার পিছনে 5,000 টাকা খরচ করা বুদ্ধির পরিচায়ক নয়। উমানাথ শুধরে দিয়ে বলল, 5,000 টাকা বলছো কেন? টাকা তো 10,000-এর কাছাকাছি লাগবে। কামতা ভ্রু কুচকে বলল, না, আমি 5,000ই বলবো। একটা বিয়েতে 5,000 টাকার বেশি খরচ করার ক্ষমতা আমাদের নেই। ফুলমতি জেদের সঙ্গে বললেন, বিয়ে মুরারিলালের ছেলের সঙ্গেই হবে, তা 5,000 টাকাতেই হোক বা 10,000। উপার্জন আমার স্বামীর। আমি মরে মরে প্রাণপাত করে টাকা জমিয়েছি। খরচ আমি আমার ইচ্ছে মতো করব। তোমরাই শুধু আমার পেটে জন্মাওনি, কুমুদও আমার কোলেই ভূমিষ্ঠ হয়েছে। আমার চোখে তোমরা সবাই এক। কারো কাছে আমি কিছু চাই না। তোমরা বসে বসে তামাশা দেখো, আমি সব ব্যবস্থা করব। নগদ 20,000 টাকার মধ্যে 5,000 টাকা কুমুদের। এবার কামতানাথের পক্ষে নিষ্ঠুর সত্যের শরণ নেওয়া ছাড়া আর উপায় রইল না। বলল, তুমি না হক কথা বাড়াচ্ছ মা। যে টাকাকে তুমি নিজের বলে ভাবছো তার আজ তোমার নয়, ও টাকা আমাদের। আমাদের অনুমতি ছাড়া সে টাকা তুমি খরচ করতে পারো না। ফুলমতিকে যেন সাপে কামড়েছে। বললেন, কি বললে? আবার বলো। আমারই সঞ্চিত টাকা নিজের ইচ্ছে আমি খরচ করতে পারবো না? ও টাকা এখন আর তোমার নয়, আমাদের। হতে পারে তোমাদের, কিন্তু আমার মরার আগে নয়। না, তা নয়, বাবার মৃত্যুর পরই তা আমাদের হয়ে গেছে। উমানাথ বেহায়ার মতো বলে উঠল, আইন কানুনের মা কিছুই জানে না, খামোখা ঝামেলা করছে। ফুলমতি ক্রোধে বিহ্বল হয়ে বলে উঠলেন, জাহান্নামে যাক তোমাদের আইন। এ আইন আমি মানি না। তোমাদের বাবা এমন ধনী লোক ছিলেন না। আমি পেটে কিল মেরে না খেয়ে পড়ে এই সংসারটাকে জিইয়ে রেখেছি, নইলে মাথার ওপর ছাদটুকুও জুটত না। আমি বেঁচে থাকতে আমার টাকায় তোমরা হাত দিতে পারবে না। তোমাদের 3 ভাইয়ের বিয়েতে আমি 10,000 টাকা করে খরচ করেছি। কুমুদের বিয়েতেও আমি তাই করব। কামতানা তো মেজাজ গরম করে বলল, খরচ করার অধিকার তোমার নেই। উমানাথ বড় ভাইকে তিরস্কার করে বলল, তুমি শুধু শুধু মার সঙ্গে তর্ক করছো দাদা। মুরারিলালকে চিঠি দিয়ে দাও যে তার ঘরে কুমুদের বিয়ে আমরা দিতে পারবো না। ব্যাস, এত বাঘ বিতণ্ডার দরকার কি? মা আইন কানুন কিছুই জানে না, শুধু বাজে তক্ক। ফুলমতি নিজেকে সংযত করলেন, সামলে নিয়ে বললেন, বেশ তো, তোমাদের আইন কি বলে তাই শুনি। উমা নিরীহ স্বরে বলল, আইন বলে পিতার মৃত্যুর পর সম্পূর্ণ সম্পত্তিতে ছেলেদের অধিকার, মা শুধু ভাত কাপড়ের অধিকারী। ফুলমতি আর্তভাবে বললেন, এ আইন কে করেছে? উমা শান্ত স্থির গলায় বলল, আমাদের মুনি ঋষিরা। মহারাজ মনু এই বিধান করে গেছেন, আবার কে? ফুলমতি খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর আহত কণ্ঠে বললেন, তাহলে এ বাড়িতে তোমাদের হাত তোলা 2 মুঠো অন্নের জন্য আমি পড়ে রয়েছি? উমানাথ নির্মমতার সঙ্গে বলল,
সে তুমি যা ইচ্ছে ভাবতে পারো। এই আকস্মিক ব্যাপারে ফুলমতির সম্পূর্ণ অন্তরাত্মা যেন উচ্চস্বরে হাহাকার করে উঠল। আগুনের ফুলকির মতো মুখ দিয়ে বেরিয়ে গেল, ঘর বাড়ি আমি তৈরি করালাম, এক একটি পয়সা বাঁচিয়ে সম্পত্তি করেছি, তোমাদের সবাইকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি, আর আজ এ বাড়িতে আমিই হলাম পর। মনু এই আইন করে গেছেন, আর সেই আইনের পথ ধরে তোমরা চলতে চাইছো? বেশ ভালো কথা, তোমাদের ঘর সংসার তোমাদেরই থাকুক। তোমাদের আশ্রিত হয়ে থাকতে আমি রাজি নই। এর চেয়ে মরে যাওয়া ঢের বেশি শ্রেয়। গাছ পুঁতলাম আমি, আর তার ছায়াটুকুতে দাঁড়াবার আমার জো নেই। এই যদি আইন হয় তা অমন আইনের মুখে ছাই। চারটি যুব সন্তানের মনে মায়ের এই ক্রোধ ও মনস্তাপের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আইনের রক্ষাকবচ তাদের রক্ষা করছিল। এই সামান্য বাক্যের কাঁটা তাদের বিঁধবে কেমন করে? একটুক্ষণ পরে ফুলমতি সেখান থেকে উঠে চলে গেলেন। জীবনে আজ প্রথম তার বাৎসল্য ভগ্ন মাতৃত্ব অভিশাপ হয়ে যেন তাকে ধিক্কার দিতে লাগল। যে মাতৃত্বকে তিনি জীবনের বৈভব বলে মনে করতেন, যে সন্তান স্নেহের কাছে তিনি সর্বদাই নিজের সমস্ত ইচ্ছা অভিলাষ সুখসাদ জলাঞ্জলি দিয়ে নিজেকে ধন্য মনে করেছিলেন, সেই মাতৃত্বকেই আজ তার একটা অগ্নিকুণ্ডের মতো মনে হচ্ছে। এই অগ্নিকুণ্ডে পড়ে জীবনটা তার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সন্ধে হয়ে এসেছে। দরজার সামনে নিম গাছটা মাথা নিচু করে নিস্তব্ধ দাঁড়িয়ে যেন মনে হয় পৃথিবীর হালচাল দেখে সে মনক্ষুণ্ণ। জীবনদাতা দেবতা সূর্য অস্তাচলের পথে, যেন ফুলমতির মাতৃত্বের মতোই নিজের চিতায় জ্বলছে। নিজের ঘরে গিয়ে ফুলমতি শুয়ে পড়লেন। মনে হচ্ছে বুঝিবা তার কোমরটাই ভেঙে গেছে। স্বামী মারা যেতে না যেতেই পেটের সন্তানরা শত্রু হয়ে দাঁড়াবে, এ কথা যে তিনি স্বপ্নেও ভাবেননি। ছেলেদের তিনি বুকে রক্ত খাইয়ে মানুষ করেছেন, তারাই এখন বুকে আঘাত হানছে। এ ঘরবাড়ি আজ তার কাছে কাঁটার শয্যা হয়ে উঠেছে। এখানে ফুলমতির কোনো কদর নেই। ফুলমতি কোনো ধর্তব্যের মধ্যেই নয়। অনাথিনী আশ্রিতার মতো দুবেলা দুমুঠো অন্ন মুখে তোলা অভিমানী স্বভাবের ফুলমতির কাছে অসহ্য। কিন্তু উপায়ই বা কী? ছেলেদের থেকে যদি পৃথক হয়ে যান তাহলেও সে লজ্জা তারই। লোকে তাকে ছিচিৎকার করুক আর ছেলেদেরই ধিক্কার দিক, দুর্নাম তো তারই। লোকে বলবে চারটে জোয়ান ছেলে থাকতে বুড়ি খেটে খুঁটে দুটো আলাদা ফুটিয়ে খাচ্ছে। যাদের তিনি এতদিন ছোট লোক ইতর ভেবে এসেছেন, তারাও আজ তার দুর্দশা দেখে হাসাহাসি করবে। না না, সে অপমান এই অনাদরের চেয়ে অনেক বেশি মর্মবিদারক। নিজের এবং সংসারে যথার্থ অবস্থা লোকচক্ষুর অন্তরালেই থাকুক, এতেই মঙ্গল। তবে হ্যাঁ, এবার নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে তিনি মানিয়ে নেবেন। অবস্থা ঘুরে গেছে। এতদিন সর্বে সর্বা গৃহিণী হয়েছিলেন, এখন ঝিয়ের মতো থাকতে হবে। ভগবানের এই মর্জি। তবু অন্য লোকের খোঁটা লাথি ঝাঁটার চেয়ে পেটের ছেলের খোঁটার লাথি ঝাঁটাও ভালো। অনেকক্ষণ মুখে কাপড় চাপা দিয়ে নিজের দুর্দশার কথা ভেবে কাঁদলেন ফুলমতি। সারাটা রাত মনোদুঃখে কাটালেন তিনি। শরতের সকাল ভয়ে ভয়ে উঁকি দিল, যেন জেল ভাঙা কোনো কয়েদি চুপিসারে পালিয়ে এসেছে। ফুলমতি আজ নিয়ম ছাড়া ভোরবেলাতেই উঠে পড়েছেন। সারা রাত তার মনে রদবদল ঘটে গেছে। বাড়িশুদ্ধ সবাই ঘুমিয়ে তিনি উঠোনটা ঝাঁট দিয়ে ফেলবেন। রাতভর হিম পড়েছে। শান বাঁধানো পাকা উঠোন ফুলমতির খালি পায়ে কাঁটার মতো ফুটছে। স্বামী যতদিন বেঁচে ছিলেন কোনোদিনই শীত সহ্য করতে পারেননি। আজ সেদিন আর নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের প্রকৃতিটাকেও তিনি বদলে ফেলতে চাইছিলেন। উঠোন ঝাঁট দিয়ে তিনি উনুনে আগুন দিলেন। তারপর চাল ডাল বার করে কাঁকড় বাছতে বসলেন। একটু পরে ছেলেরা সব ঘুম থেকে উঠল, বউরাও। সবাই দেখল শীতে কুঁকড়ে বুড়ি কাজ করে চলেছে। কিন্তু কেউ এসে একবারটি বলল না, তুমি কেন এমন ব্যস্ত হয়েছ মা? বুড়ির মান যে গেছে, সবাই হয়তো এতে খুশি।
আজ থেকে ফুলমতি নিয়ম করে ফেললেন, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটবেন আর প্রাণপণ চেষ্টায় সব ব্যাপার থেকে নিজেকে একেবারে দূরে সরিয়ে রাখবেন। তার মুখখানিতে এতদিন একটা আত্মগৌরবের ছটা দেখা যেত, আজ তার বদলে কি গভীর বেদনার বিষণ্ণতা মাখানো। ছিন্ন বিদ্যুতের দীপ্তি, তার জায়গায় মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছে। সামান্য একটু বাতাস লেগে হয়তো বা নিভেই যাবে। মুরারিলালকে চিঠি লিখে কুমুদের সম্বন্ধটা ভেঙে দেওয়ার কথা পাকাপাকি হয়েছিল। পরের দিনই চিঠি লিখে খবরটা জানিয়ে দেওয়া হলো। দীনদয়ালের বয়স প্রায় 40 পেরিয়েছে, তবু তারই সঙ্গে কুমুদের বিয়ে। বংশমর্যাদায়ও এ বাড়ির চেয়ে সে খাটো, কিন্তু অবস্থা বেশ সচ্ছল। হেসে খেলে খেয়ে পড়ে দিন যাবে। দীনদয়ালের পরিবারবর্গ তক্ষুনি বিয়েতে মত দিলেন। দিন ঠিক হলো, বড় বরযাত্রীরা এলো, বিয়েও হলো। কুমুদও পরের ঘরে বিদায় নিল। ফুলমতির মনের অবস্থা যে কি, এ খবর কেই বা রাখে। 4 ভাই কিন্তু বেশ খুশি, বুকের ভার নেমে গেছে। অভিজাত বংশের মেয়েরা সহজে মুখ খুলতে পারে না। ভাগ্যে যদি সুখ থাকে সুখ পাবে, কপালে দুঃখ থাকলে ভোগ করতেই হবে, ভগবানের যা ইচ্ছে। অসহায় লোকেদের সম্বল তো এই। বাড়ির লোকেরা যার সঙ্গে বিয়ে দিয়েছে, হাজার দোষ থাকুক, সেই স্বামী তার উপাস্য দেবতা। প্রতিরোধ বা প্রতিবাদ অকল্পনীয়। ফুলমতি কোনো কাজেই নাক গলাননি। কুমুদকে কি দেওয়া হয়েছে বা অতিথিদের কীরকম আপ্যায়ন করা হয়েছে, কার বাড়ি থেকে কি কি উপহার এসেছে, কোনো ব্যাপারেই তিনি নেই। কেউ তার কাছে কোনো পরামর্শ নিতে এলে বললেন, তোমরাই তো সব করছো বাবা, ভালোই করছো, আমাকে আর কেন জিজ্ঞেস করা। মেয়ে বিদায়ের সময় যখন পালকি দৌড়ে এসে দাঁড়ালো, মায়ের বুকে মাথা রেখে কুমুদ অনেক কাঁদল। মেয়েকে নিয়ে ফুলমতি নিজের ঘরে গেলেন, আর 50 কি 100 টাকা যা খুঁতকুড়ো তার কাছে ছিল, সামান্য কয়েকটা হালকা গহনা মেয়ের আঁচলে দিয়ে বললেন, মা, আমার মনের বাসনা মনেই রয়ে গেল, নইলে তোমার বিয়ে কি আজ এভাবে হবার কথা? এভাবেই কি তোমার শ্বশুর বাড়ি পাঠাতাম? আজ পর্যন্ত গয়নার ব্যাপারটা ফুলমতি কাউকে জানায়নি। ছেলেরা তার সঙ্গে যে চাতুরি করেছে তা তিনি আজ না বুঝলেও এটা বুঝতে পেরেছিলেন, গয়নার তিনি ফিরে পাবেন না। মনোমালিন্য করা ছাড়া আর কিছু বাড়তি লাভ নেই। কিন্তু এখন মনে হচ্ছে এ কথা খুলে বলার সময় হয়েছে। কুমুদ যদি এই মনোভাব নিয়ে এখান থেকে যায় যে মা নিজের গয়নাগুলো ছেলের বউদের জন্য তুলে রেখেছে, মা হয়ে তিনি সহ্য করতে পারবেন না। সেই জন্যই মেয়েকে তিনি নিজের ঘরে নিয়ে গেলেন। কিন্তু কুমুদ ভাইদের কলকাঠি আগে থেকেই সব জানত। আঁচল খুলে গয়না আর টাকা বার করে মায়ের পায়ের কাছে রেখে সে বলল, মা, তোমার আশীর্বাদ আমার কাছে লাখ টাকার সমান, এগুলো তুমি নিজের কাছেই রাখো। এবার তোমায় আর কোন কষ্টের মুখে পড়তে হয় কে জানে। ফুলমতি কিছু বলতে যাচ্ছিলেন, উমানাথ এসে বলল, কি করছো কুমুদ, একটু তাড়াতাড়ি করো, লগ্ন বয়ে যাচ্ছে, ওরা অস্থির হয়ে উঠেছেন। 2-4 মাস পরে তো আবার আসছই, দেওয়া নেওয়ার কাজটা তখন সেরো। ফুলমতির কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল। বললেন, আমার কাছে আর কি আছে বাবা যে দেব? যাও মা, ভগবান শীতের সিঁদুর তোমার অক্ষয় করুন। কুমুদের বিদায়ের পালা চুকলে ফুলমতি কান্নায় ভেঙে পড়লেন। জীবনের প্রতি শেষ আকর্ষণটুকুও তার শেষ হয়ে গেল। 1 বছর পরের কথা। ফুলমতির ঘরখানি অন্যান্য ঘরের চেয়ে বড় ও হাওয়াদার। আজ কমাস হলো বউদের জন্য ঘরখানি তিনি খালি করে দিয়ে নিজে ছোট্ট একটা কামরায় ভিখারিনীর মতো থাকতে শুরু করেছে। ছেলে আর ছেলের বউদের ওপর আর তার কোনো টান ছিল না। তিনি এখন বাড়ির ঝি। বাড়ির কোনো লোক, কোনো বস্তু, কোনো জিনিসেরই আর তার কোনো প্রয়োজন নেই। মৃত্যুর ডাক আসছে না বলেই তাকে বেঁচে থাকতে হচ্ছে। সুখ দুঃখের অনুভূতি আর নেই তার। উমানাথ নতুন ডাক্তারখানা খুলল। বন্ধুবান্ধবদের ডেকে খাওয়ানো দাওয়ানো হলো, নাচ গান ফুর্তি সবই হলো।
দয়ানাথও প্রেস খুলল। বাড়িতে আবার জলসা হলো সেই উপলক্ষে। সীতানাথ বৃত্তি পেয়ে বিলেত গেল, বাড়িতে আবার উৎসব হলো। কামতানাথের বড় ছেলের উপনয়ন খুব ধুমধামের সঙ্গে হলো, কিন্তু ফুলমতির মুখে হাসির বাষ্পটুকুও দেখা গেল না। এরই মধ্যে কামতানাথ টাইফয়েড জ্বরে মাসখানেক ভুগে মরণাপন্ন হয়ে সেরে উঠল। দয়ানাথ পত্রিকার প্রচারের জন্য এবার সত্যি একটা আপত্তিজনক লেখা লিখে 6 মাসের জেল খাটছে। এক ফৌজদারি মামলায় ঘুষ খেয়ে ভুল রিপোর্ট লেখার দরুন উমানাথের ডাক্তারির লাইসেন্স গেল, কিন্তু ফুলমতির চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। তার জীবনে আজ আর কোনো আশা, আগ্রহ বা রুচি নেই। নির্বোধ জানোয়ারের মতো খাটেন আর দুবেলা দুমুঠো খান। জীবনের এ দুটোই যেন তার একমাত্র কাজ। মার খেয়ে জানোয়ার কাজ করে, কিন্তু খায় নিজের মর্জিতে। কিন্তু ফুলমতি কাজ করতেন নিজের মনে আর খেতেন বিষ গেলার মতো। মাসের পর মাস চুলে এক ফোঁটা তেল পড়তো না, কাপড় কাচা হতো না, কিছুই আসে যায় না তার। ফুলমতি যেন চেতনা শূন্য এক জীব। শ্রাবণ মাসের বর্ষামুখর দিন, চারিদিকে ম্যালেরিয়ার প্রকোপ, আকাশে ধোঁয়াটে মেঘ, মাটিতে ঘোলাটে জল। বর্ষাকালের ভিজে স্যাঁতস্যাঁতে বাতাস সর্দি কাশি শীতজ্বর ছড়িয়ে বেড়াচ্ছে। বাড়ির চাকরানিটি এই আবহাওয়ায় অসুখে পড়ল। ফুলমতি সংসারের সমস্ত এঁটো বাসনগুলো মেজে তুললেন, জলে ভিজে ভিজে সব কাজ করলেন। তারপর উনুন ধরিয়ে ডেকসিতে রান্না চাপালেন। ছেলেদের সময় মতো খাবার তো চাই। হঠাৎ তার মনে পড়ল কামতানাথ কলের জল খায় না। সেই প্রচণ্ড বর্ষায় ফুলমতি গঙ্গা থেকে জল তুলে আনতে বেরিয়ে গেলেন। কামতানাথ পালঙ্কে শুয়ে শুয়ে বলে উঠল, থাক মা, জল না হয় আজ আমি নিজেই নিয়ে আসবোখন। ঝিটা আজ না এসে আচ্ছা জব্দ করেছে। ঘোলাটে আকাশের দিকে চেয়ে ফুলমতি বললেন, তুমি ভিজে গেলে সর্দি হবে যে বাবা। কামতানাথ বলল, তুমিও তো ভিজছো, যদি অসুখ করে। ফুলমতি নির্মমভাবে বললেন, অসুখ আমার করবে না, ভগবান যে আমায় অমর করে পাঠিয়েছেন রে। উমানাথও সেখানেই বসেছিল। ওর ওষুধের দোকান তেমন চলছিল না, সে কারণে সে বেশ চিন্তিত থাকত। দাদা বৌদির দিক টেনে কথা বলতো। আজও তাদের হয়ে বলল, যেতে দাও না দাদা, বউদের ওপর অনেক দিন রাজত্ব করেছে, অন্তত প্রায়শ্চিত্তটা করতে দাও। ভরা বর্ষায় গঙ্গা সমুদ্রের মতো বিশাল আকার নিয়েছে। কোনটা আকাশ কোনটা ওপার কিছুই ঠাউর হয় না। নদী তীরের গাছগুলির আগাটুকু শুধু দেখা যাচ্ছে, ঘাটগুলি সব ডুবে গেছে। ফুলমতি কলসি নিয়ে নিচে নামলেন। জল ভরে ওপরে উঠতে যাবেন, পা পিছলে গেল, সামলাতে পারলেন না, জলের মধ্যে পড়ে গেলেন। ক্ষণিকের জন্য হাত পা ছুঁড়লেন, কিন্তু জলের তীব্র স্রোত তাকে ভাসিয়ে টেনে নিয়ে গেল। 2-4 পান্ডা গোছের লোক তীর থেকে চেঁচালেন, আরে ধরো ধরো, বাঁচাও, বুড়ি ডুবে যাচ্ছে। 2-4 ছুটেও গেল, কিন্তু ফুলমতি ততক্ষণে স্রোতের তলায় তলিয়ে গেছেন। স্রোতস্বিনী গঙ্গার তীব্র ফেনিল জলরাশির দিকে তাকালে বুকে কাঁপন ধরে। কে একজন বলল, এ কোন বুড়ি রে? আরে সেই যে সেই পণ্ডিত অযোধ্যানাথের বিধবা। ও অযোধ্যানাথ? তিনি তো ভারী মানী ও ধনী লোক ছিলেন। তা তো ছিলেনই, কিন্তু বুড়ির কপালে অশেষ কষ্ট ছিল, তাই পেয়ে গেল। কিন্তু ওর তো কয়েকটা সমর্থ জোয়ান ছেলে আছে, সবাই রোজগার করে। হ্যাঁ আছে তো ভাই সবই, কিন্তু ভাগ্য বলেও তো একটা কথা আছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।